শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দুর্নীতির শ্বেতপত্র যে প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। আমাদের সাথে আজ স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন অত্যন্ত নির্মোহ একজন আলোচক, সাংবাদিক, দৈনিক নিউজের সম্পাদক জনাব নুরুল কবির রয়েছেন আমাদের সাথে। আমরা নুরুল কবির আপনাকে স্বাগত জানাই যে আপনি সময় দিয়ে আপনার দর্শক শ্রোতাদের জন্য, বিশেষ করে এটিএন বাংলাকে সমৃদ্ধ করবার জন্য আজকে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা কিন্তু যে বিষয়টি আজকে শুরুতেই বলেছিলাম, সারাদিন ব্যাপী আমাদের টেলিভিশনে প্রচারিত হয়েছে, আপনি অনুষ্ঠানে থাকবেন এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দুর্নীতির শ্বেতপত্র নিয়ে কথা বলবার চেষ্টা করব। আমার যে বিষয়টি সেটি হচ্ছে, বাংলাদেশ তো মুসলিম গরিষ্ঠ দেশ, সেটিতেই সঠিক কথা, এবং এখানে সব ধরনের মানুষের, সব বর্ণের মানুষের যেতে মিলন সেটি কিন্তু এখানে রয়েছে। আমরা যেভাবে ঈদ উদযাপন করি, আমরা পূজা পর্ব উদযাপন করি, পয়লা বৈশাখ উদযাপন করি, আমরা হোলি খেলাও দেখি যে আমাদের মুসলমান ধর্মের অনেকেই গিয়ে সেখানে আনন্দ উৎসব করে থাকে। আমরা যদি এখনও হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে যাই, সেই গ্রামগুলোতে দেখি মসজিদে যেরকম আজানের ধ্বনি শোনা যায়, আবার গ্রামের সেই বাড়িতে কিন্তু উলুধ্বনি শোনা যায়, মন্দিরেও উলুধ্বনি শোনা যায়। তো সেই অবস্থার প্রেক্ষাপটে হঠাৎ করে গত 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নেবার পর থেকে কী এমন ঘটলো যেটা দিয়ে মনে হয় যে আমাদের এই যে হিন্দু ধর্মের আমাদের ভাই বোনরা, তাদেরকে অত্যাচারিত করা হচ্ছে, তারা অত্যাচারিত হচ্ছে। এর মূল জায়গাটা কি, আপনার বিশ্লেষণ আপনি কীভাবে দেখেন? দেখুন, এটা বাংলাদেশের এখন একেবারে ন্যূনতম রাজনীতি সচেতন মানুষও বুঝতে পারে। এই যে হঠাৎ করে যে কথাটা বললেন, এই হঠাৎ করাটা এসছে হচ্ছে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে শিক্ষার্থী এবং জনতার একটা বিশাল গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন এবং তার পলায়নের পর থেকে। এটা সবাই জানে যে 2014 সালের থেকে শুরু করে যতগুলি নির্বাচন আওয়ামী লীগ সরকার করেছে, সেগুলোর একটার মধ্যেও যেটাকে বলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছিল না, নানা ধরনের প্রতারণা পরিপূর্ণ ছিল। বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার রীতিমতো আপনার কেড়ে নেওয়া হয়েছিল। এরকম 3টি নির্বাচনের মধ্যেই যখন জনবিচ্ছিন্ন সরকার নিজেদেরকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করে, সবার আগে বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার তোয়াক্কা না করে তাদেরকে যে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তার সেই জন্য যে মানুষ, এই দেশের মানুষের মর্মবেদনা, সেটাকে উপেক্ষা করে সবার আগে ভারত সরকারকে, ভারতের শাসক শ্রেণীর বিভিন্ন দল দেখবেন যে একটা প্রতারণামূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা শেখ হাসিনার সরকারকে স্বাগত জানিয়েছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ভারত বাংলাদেশের কাছ থেকে নানা ধরনের ভয়াবহ সুবিধা, যেটা বাংলাদেশের স্বার্থের অধিকাংশই পরিপন্থী, লাভ করেছে। ফলে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতনের পর এটা ভারতের পক্ষে মেনে নেওয়া এখনো সম্ভব হয় নাই। যেমন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় নাই, তেমনি ভারতের শাসক শ্রেণীর এবং সেই শাসক শ্রেণীর প্রভাবিত ভারতীয় যে গণমাধ্যম সমূহ, তাদেরও এটা পছন্দ হয় নাই। তো সেটার বিরুদ্ধে তারা কি করতে পারে? এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এইটা তাদের পছন্দ হওয়ার কথাও নয়। অনেকগুলি সুবিধার বঞ্চিত হবার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের দিক থেকে। অন্যদিকে এখানে ভারতীয় হাই কমিশনের যে প্রভাব প্রতিপত্তি ছিল, ভারতীয় হাই কমিশনের অনেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা এমনকি বাংলাদেশের রাষ্ট্রের জনপ্রশাসনের বিভিন্ন কর্মকর্তার পদোন্নতি, নতুন পদায়ন, বদলি, এগুলির মধ্যে প্রভাব খাটাত। বিভিন্ন রাজনৈতিক দলের, আওয়ামী লীগের নেতৃত্বাধীন রাজনৈতিক শিবিরের নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেওয়া কিংবা একে বাদ দিয়ে ওকে দেয়া, এগুলির মধ্যে তাদের প্রভাব ছিল। বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি সম্পর্কে তাদের ভীষণভাবে একটা সে ছিল। এই যে ধরুন আদানির সঙ্গে যে ধরনের দেশের স্বার্থবিরোধী চুক্তি হয়েছে, সেগুলো এখানকার হাই কমিশনের একটা অবদান ছিল। এই যে এই সমস্ত বাংলাদেশের বিশেষত সংস্কৃতির অঙ্গনে তাদের একটা খবরদারি জারি ছিল। এতগুলো সুযোগ একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা হারাতে বসেছে। এটা তাদের পক্ষেও মেনে নেওয়া কঠিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কঠিনকে মেনে নিতে না পেরে তারা এখানে এক ধরনের যে অশান্তি তৈরি করবার চেষ্টা করছে, উস্কানিমূলক কাজ করছে, এমনকি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে ভেতরের থেকে এবং বাইরে থেকে নানা ধরনের উস্কানি দিয়ে।
সেটা তো খুব এই দেশের মানুষের কাছে পরিষ্কার। আপনি লক্ষ্য করুন, এই আজকেও মমতা ব্যানার্জি তৃণমূলের নেত্রী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি পার্লামেন্টের বক্তৃতা করছেন বাংলাদেশে এইখানে অশান্তি তৈরি হয়েছে এবং এই অশান্তি দূর করবার জন্য জাতিসংঘের থেকে এখানে একটা শান্তি মিশন পাঠাতে হবে। আসলে বাংলাদেশে অশান্তি তৈরি হয়নি, বাংলাদেশের মানুষ অনেক বরং আওয়ামী লীগ আমলের থেকে শান্তিতে আছে। কারণ আওয়ামী লীগ আমলে যে অপকর্মগুলো নিরন্তর এখানে চলতো বছরের বছর, সেগুলির অনেকগুলো থেকে মুক্তি পেয়েছে। এক ধরনের অস্থিরতা আছে, একটা নতুন ট্রানজিশনের সময় কিছু দুর্বলতা থাকে, সরকারকে আমরা দেখছি দুর্বলতা কাটিয়ে উঠবার চেষ্টা করছে। অশান্তি যেখানে হয়েছে সেটা হচ্ছে ভারতীয় শাসক শ্রেণীর মনের মধ্যে, কারণ সেই অশান্তি দূর করা আমাদের পক্ষে এটা হওয়া কঠিন, কারণ এটা তার এক ধরনের বাংলাদেশের উপর তার যে খবরদারির আপনার আধিপত্যবাদী চিন্তা, আধিপত্যবাদী কর্মকাণ্ড, সেগুলি ক্ষুণ্ণ হয়, তাদের মানসিক অশান্তি তৈরি হয়েছে। সেখানে আমি বলবো তাদের বরং ভালো চিকিৎসকের কাছে যাওয়ার জন্য। কিন্তু যখন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে একটা ক্যাম্পেইন করে তুলে, তারা এখনও যেটা বুঝতে পারছে না যে বাংলাদেশের মানুষ ততই বেশি ভারত বিদ্বেষী হয়ে উঠবে এবং প্রতিদিন তাদের এই কর্মকাণ্ড হয়ে উঠছে। মাঝখান থেকে যেটা হচ্ছে, বাংলাদেশের লক্ষ লক্ষ সাধারণ হিন্দু জনগোষ্ঠী তারাও এটা বুঝতে পারছে যে এই মাইনরিটি গেমটা তারা খেলছে এখানে অস্থিতিশীলতা তৈরি করবার জন্য, এবং সেটা মূলত উপরের আওয়ামী লীগ এবং ভারতীয় শাসক শ্রেণীর নানান অংশ এটা মিলে করতে গেলেও এখানে বিপজ্জনক করে তুলছে কিন্তু সাধারণ হিন্দু জনগোষ্ঠীকে। ফলে আপনি লক্ষ্য করেছেন এদের সচেতন অংশ যারা, তারা কিন্তু ইতিমধ্যে এই যে ইসকন কিংবা এই যে আপনার সনাতন জাগরণ মঞ্চ, এদের থেকে নিজেদেরকে আপনার ডিসঅ্যাসোসিয়েট করবার চেষ্টা করছে। কিছু কিছু বিবৃত আমরা দেখেছি। এটা সুন্দর এবং স্বাভাবিক বলেছেন যে আমি প্রায় বলে থাকি যে জামাত ইসলাম এবং ইসলাম যেমন এক নয়, জামাত ইসলাম পয়দা হওয়ার আগে এখানে ইসলাম ছিল এবং এটা না থাকলেও হলো ইসলামের বিকাশ এখানে কেউ বাধা দিতে পারে না, যতক্ষণ পর্যন্ত না ইসলামের অন্তর্গত সাম্যের বাণী, সমতার কথা মানুষ মনে রাখবে। তো সুতরাং এই দুইটা জিনিস এক না। এক হলো রাষ্ট্র ক্ষমতা দখল করে নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নের চিন্তা, আপনার যেটা বাংলাদেশের সকল মুসলমানরা পছন্দ করেন না জামাত ইসলামের দিক থেকে। কিন্তু তার মানে এই না যে জামাত ইসলামের সমর্থক না যারা, তারা ধর্মপরায়ণ মুসলমান নন। তেমনি এই যে ইসকন, সনাতন জাগরণ মঞ্চ, এগুলোর সাথে এইখানকার যে সাধারণ হিন্দু জনগোষ্ঠীর যে আপনি যে সমস্ত কথা বললেন, তার ধর্ম পালন, তার আচার অনুষ্ঠান পালন, এবং এইটার সঙ্গে ওই সংগঠনের কোনো সম্পর্ক নেই। এটা যখন ছিল না তখন এই দেশের হিন্দু সম্প্রদায়, হ্যাঁ, তারা নিজেদের ধর্মকর্ম করেছে। এটা না থাকলেও একই ধরনের ঘটনা ঘটবে। কিন্তু এই সংগঠনগুলি করাই হয় অশান্তি তৈরি করে রাজনৈতিক ফায়দা লাভ করবার জন্য। এখানে বাংলাদেশ মানুষ সেটা বুঝতে পেরেছে। এই বুঝতে পারাটার কারণেই এখন নানানভাবে ঝামেলা তৈরি করছে। এটা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। আপনি লক্ষ্য করুন, বাংলাদেশের পতাকা পোড়ানো হলো, বাংলাদেশের একটা উপ হাই কমিশন অফিসে ত্রিপুরায়, আসামে আক্রমণ করা হলো। তো এইটার মধ্য দিয়ে তো বাংলাদেশের জনগণের নিশ্চয়ই ভালো লাগবে না, লাগবার কোনো কারণ নেই। এটা ইতিমধ্যে আমরা প্রতিক্রিয়া লক্ষ্য করছি। তো এইটা তো ভারতীয়রা জানে, তাহলে ইচ্ছে করে এগুলো করছে। এখানে যদি ভারতীয় পতাকা কেউ পোড়ায়, কেউ কেউ করেছে, আমরা অনেকেই সেগুলোর বিরোধিতা করেছি। এগুলি করলে যে ক্রিয়া প্রতিক্রিয়া যেগুলো হতে থাকে, এটার মধ্যে কোনো শান্তিপূর্ণ সহযোগিতাপূর্ণ আপনার প্রতিবেশী সম্পর্ক গড়ে উঠবে না। এটা গড়ে না উঠলে শুধু যে বাংলাদেশের ক্ষতি হবে তা নয়, বাংলাদেশ নিশ্চয়ই ক্ষতি হবে, কিন্তু ভারতের যে ক্ষতি হবে। কিন্তু আমি মিসলুল একটা বিষয় আপনি যেটা বলছিলেন, পতাকা পড়ানোর প্রসঙ্গ তো একটা হলো, বাংলাদেশে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনে কেউ গিয়ে কোথাও কোনো আক্রমণ করেছে? না, ঘটেনি, একদম ঘটেনি। নিজেরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, নিজেরা চাপ আছে, সেইটা এই দেশের শান্তিপ্রিয় মানুষ, চিন্তাশীল মানুষ সেটা পছন্দ করে না, এটাকে সমালোচনা করছে নিজের দেশে। কিন্তু আমি তো এখনো পর্যন্ত কোনো ভারতীয় অন্য কোনো রাজনৈতিক দল বা বুদ্ধিজীবীকে এই যে বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের উত্তেজনা তৈরি করা হচ্ছে, হাই কমিশনের সামনে ডেমনস্ট্রেশন করছে, আপনার পুড়িয়ে দিচ্ছে, এগুলোর বিরুদ্ধে ভারতীয় শাসক শ্রেণীর পত্রপত্রিকাগুলো বিরোধিতা করবে তো দূরের কথা, সমালোচনা করবে তো দূরের কথা, আর উস্কানিমূলক কাজ করছে। আমি মনে করি ভারতের বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ রাষ্ট্র এবং এখানকার চিন্তাশীল নানান জনগোষ্ঠী এটার প্রতিবাদ করেছে, একই সঙ্গে আহ্বান জানিয়েছে যে এই সমস্ত অপকর্ম থেকে ভারতকে দূরে থাকবার জন্যে।
তাদের আরও সঠিকভাবে এটা করেছে, বাংলাদেশ রাষ্ট্রও করেছে। কিন্তু সঙ্গেই বোধ হয় আমরা যে ভারতের ভিতরে বহু শান্তিপ্রিয়, প্রগতিশীল, চিন্তাশীল আপনার ব্যক্তি, বুদ্ধিজীবী, হয়তো কিছু কিছু রাজনৈতিক সংগঠনও, সামাজিক সংগঠন আছে। আমাদের দেশের দিক থেকে চেষ্টা হওয়া উচিত ভারতের মধ্যে বন্ধু খুঁজে বের করা। রাষ্ট্র হিসেবে, শাসক শ্রেণীর সরকার হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে বিজেপির সঙ্গে এখন তৃণমূল যোগ দিয়েছে। কংগ্রেসও আমাদের এখান থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যারা ভারতে বসবাস করছে তাদের ব্যাপারে অনৈতিক একটা সমবেদনা তারা পোষণ করে। কিন্তু আমাদের অন্যান্য জায়গায় আমাদের বন্ধু খুঁজে বের করা দরকার, যাতে তাদের সরকারকে, তাদের রাষ্ট্র ব্যবস্থাকে তারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, যাতে দুই পক্ষের সম্পর্ক ভালো হয়। সেই দেশের মানুষদের কাছেও আমাদের পৌঁছাতে হবে, তাদের বন্ধুত্ব অর্জন করতে হবে। এটা একটা দুই দিক থেকে এই কাজটা করতে হবে, রাষ্ট্রের দিক থেকে যেমন, তেমনি রাষ্ট্র টু রাষ্ট্র এবং জনগণ টু জনগণ, যারা সম্প্রীতি চায়, যারা শান্তিপূর্ণ পরিবেশে এই অঞ্চলের এক উন্নয়ন চায়, তাদের মধ্যকার বন্ধুত্বগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা জায়গায় আসি, এখন আলোচনাটা এত গুরুত্বপূর্ণ যে আমার কাছে মনে হয় যে দেশে যখন ছাত্র জনতার এই বিপ্লবের মধ্যে দিয়ে একটা স্বৈরাচারের পতন হলো, পতিত সরকার পালিয়ে গেল, এবং এটি বাংলাদেশের ইতিহাসে কিন্তু প্রথমবারের মতোই ঘটলো যে একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন। ইতিপূর্বে আমরা নানা রকম ঘটনা দেখেছি, 1/11 দেখেছি, এরশাদের পতন দেখেছি, কিন্তু পালিয়ে যাবার ঘটনা কিন্তু আমরা কখনো দেখিনি। এই যে এখন যে ইসকন নামক যে সংগঠনের কথা শোনা যাচ্ছে বা বলা হচ্ছে, সেখানকার যিনি এই বহিষ্কৃত নেতা, তাদের দলের মধ্যেই কিন্তু বিভাজন আছে, তাকে বহিষ্কার করা হচ্ছে, বলা হচ্ছিল চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। তো আমরা কিন্তু দেখেছি বা আমি নিজেও ফলো করেছি গত 2-3 বছর আগেও কিন্তু যে হিন্দু ধর্মাবলম্বী মূল সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এদের সাথে একত্রে কোনো মঞ্চে কিন্তু তারা একত্রে উঠতেন না। তো এখন এই যে এই ইসকন দিয়ে বা এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে দিয়ে হিন্দুদের উপর তারা আক্রান্ত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, করা হচ্ছে, এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী কে? আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? না, এ ধরনের তো উনি, আপনি জানেন, ইসকনের সঙ্গে জড়িত ছিল আগেই, বাংলাদেশ শাখার উনি প্রধান ছিলেন, এবং ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে যে ভালো নন উনি। আপনি জানেন যে শিশুর উপর আপনার যৌন হয়রানি করবার অপরাধে এই লোকটাকে, তারই সংগঠন প্রথমে সাময়িকভাবে এবং পরবর্তীকালে চিরদিনের জন্য তাকে বহিষ্কার করেছে। তো এইরকম একটা মানুষ ইনি এই দেশেই ছিলেন, অথচ পুরা আওয়ামী লীগ আমল জুড়ে তার ইসকনের কোনো 8 দফা ছিল না, তার কোনো রাজনৈতিক তৎপরতা ছিল না। তো তিনি যখন এটা করছেন, অর্থাৎ মূল ধারার হিন্দুদের প্রতিনিধিত্ব উনি করেন না, যারা করেন তাদের নানান দাবি দেওয়ার ব্যাপারে তাদের সেটার ন্যায্যতা অন্যায্যতা নিয়ে আমরা প্রশ্ন করেছি, আবার তাদের ন্যায্য সমস্যাগুলোর ব্যাপারে আমরা বরাবর পক্ষাবলম্বন করেছি। কিন্তু এটা তো একটা ওই ভুইফোরের মতো গজে ওঠা নতুন ধরনের তৎপরতা নিয়ে হাজির হয়েছে, সেটা যে একটা ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের এই স্থিতিশীলতা নষ্ট করবার জন্যে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্যে এই দেশে এই সমস্ত কাজকর্ম করছে, এবং সারা পৃথিবীতে বাংলাদেশের একটা ভাবমূর্তি নষ্ট করে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। কারা? অত্যন্ত দুর্ভাগ্যজনক বিজেপি, একটা হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী দল, যাদের ওইখানে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধদের নানান অধিকার সম্পর্কে, যারা অধিকারকে স্বীকৃতি দিতে রাজি নয়, যে এই দেশে আপনার ঠিকমতো ধর্ম পালন করবার সুযোগ নাই, যেখানে গরুর মাংস রাখলে মানুষকে পিটিয়ে হত্যা করে বিজেপির কর্মীরা, সেই রকম একটা দেশের একটা সরকার যখন বাংলাদেশের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী সমাজকে নিয়ে আপনার এই ধরনের অপপ্রচার করে, এটা একটা লজ্জাজনক। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারা এটা করবেই, কারণ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, তারা তাদের স্বার্থক্ষুণ্ণ হয়েছে। আমাদের দিক থেকে মুসলমান সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের, অন্যান্য সম্প্রদায়ের যারা চিন্তাশীল মানুষ, দেশপ্রেমিক মানুষ, তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে, হিন্দু মুসলমান মিলেই। কারণ আমাদের এখানে এই উস্কানির ফাঁদে পড়লে আমাদের ক্ষতি হবে, সবচেয়ে বেশি ক্ষতি হবে আপনার এই দেশের সংখ্যালঘিষ্ঠ হিন্দু সম্প্রদায়। এটা আমরা হতে দিতে পারি না, এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে ওইটা বুঝতে হবে এই ধরনের ভারতীয় বিদেশি চক্রান্তের
ফাঁদে যাতে তারা না পড়েন, এবং আমাদের খুব পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আগাতে হবে। এর বাইরে আপাতত কোনো পথ নেই, এবং রাজনৈতিকভাবে এখানে স্থিতিশীলতা দরকার। সরকারের দিক থেকে কর্তব্য আছে, যেই অস্থিতিশীলতা এখনও কিছু কিছু আছে এবং আমাদের সমস্যাগুলি আছে, আরও আন্তরিকভাবে সমাধান করে সবাই মিলে একটা শক্তিমান জনগোষ্ঠী হিসেবে, অসাম্প্রদায়িক গণতন্ত্রপরায়ণ জনগোষ্ঠী হিসেবেই আমাদেরকে বিকশিত হতে এবং পৃথিবীতে আমাদের সেই পরিচয়টা তুলে ধরতে হবে এবং জারি রাখতে হবে। যে আপনি যেটা বলছিলেন, এবং সেই সাথে কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি যে যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, যিনি এই যাকে গ্রেপ্তার করার পরেই সেখানে এই দেখলাম যে অতি বিপ্লব তারা করবার শুরু করলো তার সমর্থকরা। এই মামলা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নয়, তারও আগে মামলা, এবং তাকে তার চাইল্ড অ্যাবিউজমেন্ট করার ক্ষেত্রে তাকে বহিষ্কৃত করা হয়েছে, তাকে সাবধান করা হয়েছে, এবং তাদের যে সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে তিনি আমাদের মুখপাত্র নয়, আমাদের কেউ নয়। তো যেটি হচ্ছে যে এটিকে আমাদের গণমাধ্যমে কি, দেশের গণমাধ্যম কি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারছে? আমরা ভারতকে দায়ী করলাম, তাদের গণমাধ্যমগুলি আমার মনে হয় আপনার সমালোচনাটা ন্যায্য, কারণ ঠিক যে অনেক পত্রপত্রিকা করেছে, অনেকেই যেভাবে তার পরিচয়টা তুলে ধরা উচিত ছিল সেভাবে করেছে বলে আমার মনে হয় না। সে ব্যাপারে মিডিয়ার তো আরো সতর্ক পদক্ষেপ গ্রহণ করতে হবে। হয়তো এটাও হতে পারে যে এটা নিয়ে যে ইতিমধ্যেই যে ধরনের একটা বৈরী পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করেছে, হয়তো মিডিয়ার একটা অংশ এই সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানো কিংবা তাকে এইভাবে আরো পরিষ্কারভাবে চিহ্নিত করার মধ্য দিয়ে এমনকি তার সংগঠনভুক্ত মানুষদের আপনার বিরাগ ভাজন হতে চায়নি, এটাও হতে পারে। এই কারণেও হয়তো আন্ডারপ্লে করেছে। কিন্তু এখন প্রতিদিন যেসব ঘটনা ঘটছে এদের সম্পর্কে আরো গবেষণামূলক অনুসন্ধানী আপনার রিপোর্ট বিশ্লেষণ এগুলি করা ছাড়া তার কোনো পথ দেখছি না। কিন্তু ভারতের উচিত হবে এবং এই সংগঠনের নেতৃবৃন্দেরও উচিত হবে বাংলাদেশের মিডিয়াকে ভারতের মিডিয়ার মতন করে অধঃপতিত না করা, যাতে তাদের মতো তারা করছে কিন্তু আমরা তাই বলে একেবারে ঝাঁপিয়ে পড়ে না। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে পত্রপত্রিকায় কতটুকু খবর কোনভাবে কি পরিসরে ছাপা হবে সেটা একটা দায়িত্বশীলতার জায়গা। তো সম্পাদকদের বা যারা আপনার টেলিভিশনের যারা কর্মকর্তা তাদের এটা মনে রাখতে হয়। কিন্তু আমরা তো এই বিষয়টাকে উস্কাতে চাই না। তার সঙ্গে কিছু হিন্দু জনগোষ্ঠীর লোকজন সব ষড়যন্ত্র করছে, এটা আমরা বরাবর করে দিলে অন্য মুসলমান জনগোষ্ঠীর কাউকে প্রভাবিত হতে পারে। সেই কারণে হয়তো আন্ডারপ্লে হয়। কিন্তু যথার্থ খবর যথার্থ নিয়মে প্রকাশ করা জরুরিও আছে। বাট এটা একটা ছোট্ট সংগঠন, এটার পেছনে তো আসলে মূলত ভারতীয় শাসক শ্রেণীর, তার গোয়েন্দা বাহিনী, আমাদের এখানকার অধঃপতিত রাজনৈতিক দল আওয়ামী লীগ, হ্যাঁ, তারা এগুলি সব জড়িত। বরং সেগুলোকে বিশ্লেষণ করে সামনে তুলে ধরা আরও বেশি জরুরি। সেক্ষেত্রে একেবারে শেষ প্রশ্ন করে বিরতিতে যাব। সেক্ষেত্রে আমি আর আপনি কিন্তু একমত হয়েছিলাম যে সেটি হচ্ছে যে পতিত সরকার প্রধান তো দেশ থেকে চলে গেলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরাও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় আছে সেভাবে পাওয়া যাচ্ছে না। তাহলে এখন কি আমাদের মিডিয়া কি হয়তো অনেকে চাপে থেকে আগে হয়তো সংবাদ প্রচার করতে পারেনি, কেউ ইচ্ছাকৃত হয়তো করেনি, আবার হয়তো কেউ মাঝে মাঝে একটু আধটু করেছে, এখন কি আমাদের আন্ডার রোল প্লে করার কি প্রয়োজনীয়তা আছে, নাকি আমরা সঠিক জায়গাটা যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তার তিনি কি করেছেন সেগুলি তো আমরা স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে আমাদের চ্যালেঞ্জ কোথায়? আমরা কি ভারতকে ভয় পাচ্ছি? আপনি বললেন যে তখন না হয় চাপ ছিল, কোন চাপের মুখে মিডিয়া যদি সংঘবদ্ধ থাকতো সঠিক সাংবাদিকতা করার জন্য, সেটা কোনো অসুবিধা হওয়ার কারণ ছিল না। সাংবাদিকতা করবে কেন? সরকারের প্রপাগান্ডা মেশিন হওয়ার জন্য নয়, ওইটা পাবলিক রিলেশন অফিসারদের কাজ। কিন্তু হ্যাঁ, এই 15 বছর ধরে এই ঘটনা ঘটেছে, তো আপনি যেটা বললেন, কিন্তু ঘটেছে কিন্তু মিডিয়ার ভয়ে নয়, এই সরকারের পুরোটা ভয়ে নয়। কারণ হচ্ছে সরকার পার্টিকুলারলি আপনার বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে পার্টিকুলারলি ওই ফিল্টারেশন পদ্ধতির মধ্য দিয়ে এমন লোকজনদেরকে গেট কিপার হিসাবে রেডিও টেলিভিশন কিংবা পত্রপত্রিকায় স্থাপন করেছে তারা আওয়ামী লীগের লোক। তো এবং এই 15 বছর ধরে যেই প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে তাদের অধিকাংশই তো এখনো সেই জায়গায় আছে। তো তারা তাদের রাজনৈতিক ভাবাদর্শ অনুযায়ী এখনো পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করেন অধিকাংশ ক্ষেত্রেই। সে কারণে হয়তো এই সীমাবদ্ধতার কারণে কিছু মানুষ তো বিভ্রান্ত হবার সুযোগ আছে। তো আমি তাদেরকে তারা কি করবেন তাদের নিজস্ব পরিকল্পনা এবং সিদ্ধান্ত থেকেই করবেন। পরে শুধু আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশে বসে মিডিয়ার তৎপরতা বাংলাদেশের জনগণের পক্ষাবলম্বী হওয়া উচিত।
তা না হলে বাংলাদেশের মানুষকে বোকা মনে করবার কারণ নাই। এই যে আন্দোলনের সময় অনেকগুলি মিডিয়া প্রতিষ্ঠান কিন্তু আন্দোলনকারীদের হামলার মুখে পড়েছে। সেগুলোর যে যারা হামলা করেছে তাদের চিন্তার দিক থেকে রাগের কিন্তু কতগুলো ন্যায্য উপকরণ ওই মিডিয়া আচরণের মধ্যে ছিল, সেগুলোর মধ্যে যাওয়া ঠিক হবে না। একটা সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করলে তাদের নিজেদেরও গৌরব বাড়বে এবং বাংলাদেশের উপকার হবে। জি, নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও একই আলোচনায় ফিরে আসবো। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দুর্নীতির শ্বেতপত্র নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন অত্যন্ত গুণমুগ্ধকর একজন আলোচক, সাংবাদিক নুরুল কবির। তিনি কিন্তু বিরতির পর আবারও আপনাদের সাথে থাকবেন। আমরা আশা করব আমরা আপনাদেরকেও আবারও আমাদের এই আয়োজনে বিরতির পরে ফিরে পাবো। ইসমাইল মির্জা শুভরাত্রিতে আবারও ফিরে এসেছে আমাদের অতিথি জনাব নুরুল কবিরকে নিয়ে, সম্পাদক দৈনিক নিউজ। আমরা কথা বলছিলাম আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয়টি। আমি নুরুল কবির আপনার কাছে এই আলোচনা করে আমরা অন্য আলোচনায় চলে যাব, যেহেতু একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে সে আলোচনায় যাব। যে মামলার রায় হয়ে গেল সেই বিষয়ে আমরা যাবার চেষ্টা করব। আপনি দেখেছেন, সবাই দেখেছেন, আমরা ভয়েস অফ আমেরিকার একটা জরিপের কথা দেখেছি, যদিও প্রত্যেকেই জানে, তবু আমি একটু তাদের জরিপের বিভিন্ন অংশ পড়ে শোনাই। তারা বলছেন যে 64.1% উদ্যোক্তা মনে করেন যে বাংলাদেশের যারা সনাতন ধর্মাবলম্বী তারা ভালো আছেন। ধর্মীয় জাতিগত সংখ্যাগোষ্ঠীর মধ্যে 15.3% উদ্যোক্তা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদেরকে তেমন নিরাপত্তা দিতে পারছে না। আর 17.9% উদ্যোক্তা মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। এখন এর পাশাপাশি আমি যে বিষয়ে জানতে চাই, এটাকে বহুল প্রচলিত, আপনি জানেন, আমি জানি, যারা সচেতন সবাই জানে, আওয়ামী লীগ সমর্থিত অর্থনীতিবিদ, আমি জানি না, আমি অর্থনীতিবিদ বলাই হয়তো ভালো হবে, ডক্টর আবুল বরকাত সাহেব কিন্তু একসময় বলেছিলেন যে হিন্দুরা এদেশে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী সরকার এবং তাদের নেতাকর্মীদের দ্বারা। তারা এই যে বিবিসির জরিপ, আবুল বরকাত সাহেবের বক্তব্য এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সনাতন ধর্মাবলম্বীদের উপর যে আক্রমণের যে এক ধরনের অপপ্রচার, আপনি বরকাত সাহেবের বক্তব্য এবং ভয়েস অফ আমেরিকার যে বিবৃতিকে কিভাবে দেখছেন আপনি? দুটো ব্যাপার। বরকাত সাহেবের ঠিক ওটা বক্তব্য না, বরকাত সাহেবের একটা টিমের একটা বড় টিমের একটা দীর্ঘদিন একটা গবেষণার পুস্তক আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে, ওইটার বইও প্রকাশিত আছে, আমি মনোযোগ দিয়ে সেই বই তখনই পড়েছি। আপনার রেফারেন্সের কারণে আমার মনে পড়ছে, যেটুকু আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এইখানে যে ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট 1965 সালে হয়েছিল, সেইটার 1965 সালের যুদ্ধের পর পাকিস্তান আমলে এটা শত্রু সম্পত্তি আইন হয়েছিল। তার পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশে সেই আইনটা বদলানো হয় নাই, বরং ওই অর্পিত সম্পত্তি আইন নাম বদলে একই ধরনের আইন এখানে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। এই দেশের গণতন্ত্র, হিন্দুরা তো বটেই, গণতন্ত্র পরায়ণ মুসলমান জনগোষ্ঠীর নানান সংগঠন এইটার বিরুদ্ধে, যে হিন্দুদেরকে আমরা শত্রু মনে করতে পারি না, শত্রু সম্পত্তি বলে বাংলাদেশে কিছু থাকতে পারে না, এগুলি নিয়ে আন্দোলন সংগ্রাম হয়েছে, সবার সেমিনার হয়েছে। তো ওই অর্পিত সম্পত্তি আইন, এইটার অধীনে যে সম্পত্তিগুলি ছিল ওইটার বেনিফিশিয়ারি কারা, এটা ছিল ডক্টর বারকাতের আপনার গবেষণার এলাকা। তাতে দেখা গেছে যে প্রথম বছর থেকে শুরু করে আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল, ওই হিন্দু সম্পত্তির আসলে 70% আপনার খোয়া গেছে আওয়ামী লীগের দখলদারিত্বের কারণে। পরবর্তীকালে আরো 3টা রেজিম এটা নিয়ে কাজ করেছে, রেজিম নিয়ে ওনারা পরীক্ষা করেছেন। যখনই দলের পরিবর্তন হয়েছে, ক্ষমতাসীন দলের, তখনই তাদের আবার কিছু লোক ওইখান থেকে ছিনতাই করে নিয়েছে। অর্পিত সম্পত্তি আইনের সুফল ভোগকারী প্রধানত আওয়ামী লীগ, কারণ সম্পত্তিগুলি তারা দখল করেছে। তারপরে বিভিন্ন সময় রেজিম পরিবর্তন হয়ে গেলে শাসক শ্রেণীর বিভিন্ন দল, কেউ 40%, কেউ 30%, এইভাবে তারা আপনার মালিকানা ভোগ করেছে। এটা হল বিষয়। বাংলাদেশে আমার বাপদাদার বাড়ি বিক্রমপুরে, এটা হিন্দু প্রধান এলাকা ছিল। আমরা পরিষ্কারভাবে জানি যে আওয়ামী লীগের অত্যাচারের ফলে কিভাবে হিন্দুরা দেশ ছেড়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে। তো এই মুহূর্তে যে জরিপে যে বেরিয়েছে না, যে 64% মানুষ বলে মনে করে কমেছে, কমবারই তো কথা। বাংলাদেশে হিন্দুদেরকে সবচেয়ে বেশি অত্যাচার করেছে আওয়ামী লীগ। আচ্ছা, এই সনাতন ধর্মদের এখনকে যে নতুন গজে ওঠা সংগঠনের কথা বাদ দিলে, এখানে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা অ্যাসোসিয়েশন আছে, ঐক্য পরিষদ আছে, তারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো, সাধারণভাবে এগুলি আওয়ামী লীগের সমর্থক হলো, বিশেষভাবে যখন তাদের আপন আপন সম্প্রদায়ের উপর
আপনার নিপীড়ন হয়, তো তারা তো এগুলি তো পরীক্ষা করেছে, সেগুলোর আপনার তালিকা তৈরি করেছে, একাধিকবার দেখিয়েছে কি পরিমাণ নিপীড়ন, সম্পত্তি দখল বেশ এবং রেপ টেপ এগুলির ব্যাপারে হিন্দু নারীদের উপর হলো যৌন হয়রানি, এগুলি আওয়ামী লীগের কর্মীরা কীভাবে করেছে। তো এত বড় একটা রাজনৈতিক দল বরাবর যারা হিন্দু জনগোষ্ঠীকে মাইনরিটির প্রোটেকশন দেওয়ার নামে ভোট ব্যাংক হিসেবে যেমন ব্যবহার করতো, আবার তারা ক্ষমতায় গিয়ে তাদের উপর নিপীড়ন, অত্যাচার, অবিচার, সম্পত্তি দখল এগুলি করতো, সেই আওয়ামী লীগ এই মুহূর্তে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে স্বভাবতই অত্যাচার কমে গেছে। প্রশ্নটা হচ্ছে, এর অর্থ এই নয় যে বাংলাদেশের মাইনরিটি কমিউনিটি একেবারেই তাদের উপর কোনো সমস্যা নাই, এইটা বলা ঠিক হবে না। আপনার বৌদ্ধদের উপর একটা, আপনার মনে আছে ওই যে বৌদ্ধ মন্দিরে যে রামুতে, হ্যাঁ রামুতে যে ঘটনা ঘটেছিল, কি দেখা গেছিল, ওই ঘটনায় বাংলাদেশের শাসক শ্রেণীর যে কটা রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, 3টা বড় দলেরই লোকের এর পেছনে আপনার সক্রিয় ছিল। আমাদের এখানে এটা আপনি ধর্মীয় মাইনরিটি বলুন কিংবা আপনার জাতিগত মাইনরিটি বলুন, তাদের উপর এই সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতি কারণে, সংখ্যাগরিষ্ঠতাবাদী ভাবাদর্শে আপনার প্রভাবিত রাজনীতির কারণে তারা চাপের মধ্যে থাকে। বাংলাদেশ রাষ্ট্রকে যদি সত্যিকার অর্থে গণতন্ত্র পরায়ণ বা গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠতে হয়, ওইখান অন্যান্য সম্প্রদায়ের গণতন্ত্র পরায়ণ মানুষেরা এবং মুসলমান সম্প্রদায়ের গণতন্ত্র পরায়ণ মানুষেরা সংঘবদ্ধভাবে এখানে একটা গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে হবে, তার জন্য কাজ করে যেতে হবে। দুটো উপকার তাতে, আমার হিন্দু ভাই বা খ্রিস্টান মুসলমান ভাই, নাগরিক, ফেলো সিটিজেন একই রকম অধিকার ভোগ করবে না, এটা হতে পারে না। অথচ আপনাকে আধুনিক গণতান্ত্রিক মানুষের দাবি করবেন, এটা হয় না। অন্যদিকে এগুলোর নিষ্পত্তি স্বাভাবিকভাবে হলেই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির সমস্যাকে ব্যবহার করে ভারত কিংবা অপরাপর রাষ্ট্রগুলি আমাদের ক্ষতি করতে পারবে না। এখন আপনি বলতে পারেন যে, এবং বলতে সঠিক হবে যে এই কথাটা আমরা যেভাবে বলতে পারি, এইটা তো ভারত রাষ্ট্রের পক্ষে, ভারত সরকারের পক্ষে এই দাবি করাই তার নৈতিক অধিকার নাই তার দেশের সাম্প্রদায়িক সম্পত্তি। কারণ সে নিজে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র, তার নিজে একটা হিন্দুত্ববাদী সরকার, সে তো বলেই যে হিন্দুদের প্রাধান্য এখানে প্রতিষ্ঠিত থাকতে হবে, সে তো লুকায় না। তো বাংলাদেশের মানুষের সঙ্গে যে আচার ব্যবহার, তার যে গণতান্ত্রিক মানস এবং চেতনা, সেটার সঙ্গে তাদের ম্যাচই করে না। বাংলাদেশে এখনো পর্যন্ত রাষ্ট্রধর্ম ইসলাম করে বসে আছে। কে করেছে? একটা সবচেয়ে অন ইসলামিক প্রেসিডেন্ট, আপনার এই যে এরশাদ। তো এরশাদের মতো একটা বাটপার, এই লোকটা এটা করে কি ইসলামের কোনো বিশেষ উন্নতি করতে পেরেছে? তার এই রাষ্ট্রধর্ম করবার আগে এই দেশে ইসলাম হয় নাই। ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে আপনার হিন্দু ধর্মের যে কাস্ট সিস্টেম, কাস্টের ব্যবস্থার যে নিপীড়ন, বর্ণবাদী নিপীড়নের বিরুদ্ধে এখানে যারা পীর পয়গাম্বর এখানে এসেছিলেন, তাদের যে সাম্যের বাণী ইসলামকে ভিত্তি করে, সেটাকে কেন্দ্র করে এখানে ইসলাম ধর্মের আপনার সম্প্রসারণ হয়েছে, বিকাশ লাভ করেছে। তো এটা কি রাষ্ট্র ধর্ম করার মধ্য দিয়ে বরং বাংলাদেশকে সারা পৃথিবীতে আরও একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। ইসলামের এই ছাড়া বরং ক্ষতি হয়েছে। আমার উচিত যে এই দেশে যারা ধর্মাশ্রয়ী রাজনীতি করেন, সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন, তাদেরই উচিত রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে বাদ দেওয়ার জন্য দাবি করার। কারণ এই রাষ্ট্রধর্ম, আবারও বলছি, রাষ্ট্রধর্ম করার আগেও ইসলাম ছিল, না থাকলেও থাকবে, তার অন্তর্গত শক্তির কারণেই থাকবে। একটা ধর্মের শক্তি না থাকলে ভেতরে তো এটা আপনার টিকে থাকতে পারে না। জি, তবে একটা ইন্টারেস্টিং বিষয় আমি একটু শেয়ার করতে চাই এবং আমি মনে করি পজিটিভলি আমি দেখছি, সেটি হচ্ছে যে জামাতের আমির সাহেব কিন্তু তার দ্বিতীয় বা তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিনে 8ই আগস্টের পরে তিনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের সাথে এক আলোচনায় তিনি বলেছিলেন যে আমরা একই বাগানের ভিন্ন ভিন্ন ফুল, এবং তিনি কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা কিন্তু কেউ একে অপরের সাথে কোনো রকম কোনো আমাদের সংঘাত সংঘর্ষ কিছু নেই। এটি কিন্তু আমাদের একটা সৌন্দর্য কিনা। জামাতে ইসলাম আরও বলছে, ইসলামের পর ইসলামপন্থী মুসলমান আর জামাত ইসলামী এক কথা নয়। আপনি জামাত ইসলামের আমির অনেক বিভ্রান্তিপূর্ণ কথাবার্তা বলছেন ইদানিং। যেমন তিনি বলেছেন যে যদি 1971 সালে
আমরা অপরাধ করেছি প্রমাণিত হয়, তাহলে দেশের কাছে ক্ষমা চাইব। উনি জানেন না অপরাধ করেছেন? বাংলাদেশের পাকিস্তানি বাহিনী যখন সশস্ত্র আক্রমণ করে এবং যেইটার প্রতি তাদের রাজনৈতিক সহানুভূতি ছিল, সমর্থন ছিল, সেখান থেকে হিন্দু জনগোষ্ঠী প্রথম দিকে বিশেষভাবে আক্রান্ত হয়েছে। এটা উনি জানেন না? উনি যদি না জানেন তাহলে তার রাজনীতি ত্যাগ করা উচিত। দ্বিতীয়ত উনি বলছেন আওয়ামী লীগকে ফ্যাসিবাদী শুনতে তার ভালো লাগে না, কারণ কি তারা নাকি একই পরিবারের লোক। একদিকে কথা সত্য, জামাত ইসলামী এবং আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলিয়ে একসময় বাংলাদেশকে ডিস্টাবিলাইজ করে আন্দোলনের নামে এখানে কেয়ারটেকার সরকারের জন্য ব্যবস্থা করার চেষ্টা করেছে। ফলে তারা একই পরিবারের লোক মনে করলেও যারা জামাত ইসলামী এবং আওয়ামী লীগের অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের পক্ষে তো এটা মেনে নেওয়া সম্ভব না। ফলে জামাত ইসলামের এই সেক্রেটারিকে আমার একটু ওভার স্মার্ট মনে হয়। মনে করছেন উনি এই দেশের মানসিক বোধহয় বিস্তৃতি পরায়ণ। তারা এখনো পর্যন্ত তাদের অপরাধের জন্য ক্ষমা চান নাই। ফলে আওয়ামী লীগ অপরাধের জন্য ক্ষমা চাইবে এরকম দাবিও তারা নৈতিকভাবে করেন না। আমার কথা হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে আমি কথা বলছি না, মুসলমান জনগোষ্ঠীর এইটা একটা সংখ্যাগরিষ্ঠ জনতা, এদের লাভ লোকসান কোথায়? এরা যদি সাম্প্রদায়িকভাবে বিকশিত হয়, তাদের ব্যাপারে যদি বদনাম হয় যে তারা অপরাপর সংখ্যালঘু ধর্মাবলম্বী লোকদের উপর অবিচার অত্যাচার করে, তাদের সঙ্গে অন্যায় আচরণ করে, তাতে কি ইসলামের গৌরব বাড়বে? বা তাদের কি কোনো লাভ হবে না লোকসান হবে? আমি মনে করি লোকসান হবে। তাদের মুসলমান হিসেবেও লাভ হবে না, ক্ষতি হবে, বাংলাদেশ রাষ্ট্র হিসেবেও ক্ষতি হবে। ফলে আমাদের দরকার হচ্ছে যার যার ধর্ম নির্বিঘ্নে যাতে তারা পালন করতে পারেন, এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী কোনো দৃষ্টিভঙ্গির শিকার যাতে আপনার ধর্মীয় সংখ্যালঘিষ্ঠ কিংবা জাতিগত লোক সংখ্যালঘিষ্ঠরা যাতে না হন, তাতেই দেশের গৌরব বাড়বে, যার যার যে ধর্ম সেগুলিরও গৌরব বাড়বে, বাংলাদেশের ভাবমূর্তি উন্নততর হবে। একেবারে শেষ প্রশ্ন করে বিরতি যাব, আমরা আরো বেশ কিছুক্ষণ সময় পাবো। সেটা হচ্ছে এই যে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা এখন একটা ফ্যাসিস্ট যেটি সরকারের কথা বলছি, স্বৈরাচার সরকারের কথা বলছি, পতন ঘটেছে। আপনি কি মনে করেন কিনা এই যে হিন্দুত্ব কার্ড ব্যবহার করে, কিছুদিন আগে ট্রাম্প কার্ড ব্যবহার করা হয়েছিল, ট্রাম্পের ছবি নিয়ে আসার কথা ব্যবহার হয়েছে, এ ধরনের নানা কার্ড ব্যবহার করে এই যে ছাত্র জনতার বিপ্লবের যে অর্জনকে, সেই অর্জনকে ব্যর্থ করে দেওয়ার জন্য আমরা তাদেরকে প্রতিবেশীদেরকে দায়ী করছি, বা যারা বলা হয় যে এখনো স্বৈরাচারের সেই অংশীজন এখনো দেশে আছেন। আপনি নিজেও বলছিলেন যে যদি প্রশাসনে সে ধরনের লোক থেকে থাকে এখনো তো সেটি থাকবে, সেই অপচেষ্টা কি চলছে কিনা এখনো? মানে প্রশ্নটা আমি ধরতে পারিনি। মানে বিষয় হচ্ছে যে এই যে ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করে দিবার জন্য যে সুফলটা আমরা পেতে যাচ্ছিলাম, সেটা করবার জন্য কি একটি আচ্ছা বুঝতে পেরেছি। দেখুন, একটা ফ্যাসিবাদী বৈশিষ্ট্য সম্পন্ন স্বৈরতান্ত্রিক সরকারকে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ বিদায় করতে পেরেছে শাসক হিসেবে। কিন্তু দীর্ঘ 15 বছরে গড়ে তোলা তার যে নিপীড়নমূলক রাষ্ট্র, তার প্রশাসন ব্যবস্থা, তার মিডিয়া ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলি যে তারা দলীয়কৃতভাবে গড়ে তুলেছে, সেগুলো তো পুরা রাষ্ট্রপাট সহ সেগুলি তো অক্ষত আছে। এরকম একটা রাজনৈতিক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যে সরকার, যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়, তা সে যদি রাজনৈতিকভাবে সচেতন হয়, এই কথাটা তার 24 ঘন্টা মনে রাখা দরকার। ফলে যেই সমস্ত অগণতান্ত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে যারা যারা এই সমস্ত কাজ করেছে, পরিষ্কারভাবে তাদেরকে শনাক্ত করা, তাদেরকে বহিষ্কার করা, এবং সেই সমস্ত মানুষগুলোকে গণতন্ত্র পরায়ণ যোগ্য লোক দিয়ে প্রতিস্থাপিত করার একটা প্রক্রিয়া শুরু এবং সম্পন্ন করতে হয়। সেই কাজের মধ্যে আমার ধারণা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে যেই সমস্ত লোকজনকে নিয়ে তিনি সরকার গঠন করেছেন, তাদের এই স্পিরিটটা পরিষ্কারভাবে আছে কিনা, সেখানে দুর্বলতা আছে বলে আমার মনে হয়। কারণ হচ্ছে যে আমরা একটা প্রবণতা লক্ষ্য করি, ওই যে 3 মাসের আগে যে কেয়ারটেকার সরকার হতো, তাদেরকে বলা হতো একটা নির্বাচন করে দেওয়া এবং এই সময়কালে রুটিন কাজটা করা, এবং কোনো গায়ের মধ্যে ধুলাবালি যাতে না লাগে, হ্যাঁ, একটু সবার কাছে জনপ্রিয় থাকা, এইরকম একটা মনোভঙ্গি নিয়ে এই ইউনূস সাহেবের ক্যাবিনেটের অধিকাংশ
যারা সংগ্রামের সঙ্গে জড়িত ছিল না, তারা এইরকম একটা ফুল বাবু সেজে একটু ভালো হয়ে ভালো থেকে কারোর সঙ্গে শত্রুতা পয়দা না করে ওনারা মন্ত্রিত্বটা করতে চান বলে আমার ধারণা। এটা বাংলাদেশের অনেক মানুষের ধারণা, কিন্তু তারা বুঝতে পারছেন না তাদের কাঁধে একটা ঐতিহাসিক দায়িত্ব তারা পড়েছে এবং তারা নিয়েছেন, যে এখানে একটা অগণতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটাকে গণতন্ত্রায়ন করতে হবে। এই কারণে যা কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং প্রতিদিন 1 ইঞ্চি 1 ইঞ্চি করে হলো অগ্রগতি সাধন করতে হবে, যেন মানুষের চোখের সামনে পরিষ্কার হয়। যদি মানুষ দৃশ্যমান হয় তাদের এই কর্মতৎপরতা, যেখানে সমাজ এবং রাষ্ট্রের গণতন্ত্রায়নের জন্য তারা প্রতি মুহূর্তে প্রতিদিন কিছু কাজ করছেন, তাহলেই তারা জনপ্রিয় থাকবেন। জনপ্রিয়তার লোভের বশবর্তী হয়ে তারা যদি কাজকর্মগুলি না বুঝতে পারেন অথবা বুঝেও না করেন, তাহলেই বরং এই যে রক্তাক্ত গণসংগ্রামের মধ্য দিয়ে যে সরকারের পতন হয়েছে এবং মানুষকে নানানভাবে স্যাক্রিফাইস করতে হচ্ছে, সেটার উপর অবিচার করা হবে। জি, প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে আসবো জনাব নুরুল কবিরকে নিয়ে একই আলোচনা, সাম্প্রদায়িক সম্প্রীতি দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, এবং আমরা আরেকটা ছোট্ট বিষয় যোগ করবো, সেটি হচ্ছে 21শে আগস্টের যে আমরা গতকালকে রায় পেয়েছি সেটি আমরা কথা বলবো। ছোটটা বিরতি নিচ্ছি। আবারও আমাদের প্রিয় অতিথি জনাব নুরুল কবির আমাদের সাথেই থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল। ইসলামী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন দৈনিক নিউজের সম্পাদক জনাব নুরুল কবির রয়েছেন আমাদের সাথে। আমরা কথা বলছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, এবং সেগুলি বলতে গিয়ে আমরা বলেছি যে বাংলাদেশের যে সাধারণ মানুষ রয়েছে প্রত্যেকে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্টন সেটি দিয়ে কিন্তু আমরা প্রমাণ করব যে বাংলাদেশ কোনোভাবেই কোনো সনাতন ধর্মাবলম্বী বলি বা আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে কারো প্রতি কিন্তু বাংলাদেশের যে বৈষম্য সেটি থাকবে না। এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতার সাথেই যুক্ত রয়েছেন, একেবারে সেই জীবনের পেশা হিসাবে এটাকে বেছে নিয়ে নির্মোহভাবে এখনো পর্যন্ত সেই পেশায় রয়েছেন। আপনার আর্থিক প্রলোভন শব্দটি ব্যবহার করতে চাই না, উচ্চবিলাসিতা অন্য কোনো কিছু আপনার নেই, কিন্তু এই বিগত 15 বছরের যে দুর্নীতি, অন্যায়, অত্যাচার সেগুলি কিন্তু আমরা নানাভাবে দেখেছি। সবচাইতে যে ক্ষতিগ্রস্ত সেটি হচ্ছে আমাদের আর্থিক ঘাটতি, এবং সেটি নিয়ে আমরা দেখেছি যে একটি শ্বেতপত্র গতকাল সেটি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয়ের নেতৃত্বে সেটি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে, এবং এই 15 বছরের শাসনামলে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হওয়ার কথা, নানা তথ্য সেখানে রয়েছে। এই যে 15 বছরের সময় বাংলাদেশ থেকে অর্থ পাচার হবে, একটা বিষয় কিন্তু আপনার সাথে লিঙ্ক, আমি একটু প্রশ্নটা বড় করে ফেলছি। যিনি ঋণ খেলাপি তিনি কিন্তু কর খেলাপি, যিনি কর খেলাপি তিনি ঋণ খেলাপি, আবার তিনি কিন্তু অর্থ পাচারকারী। তো এই যে একটা চক্রের মধ্যে দিয়ে গত 15 বছরে বাংলাদেশের আর্থিক অবস্থার একটা শ্বেতপত্র ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উপস্থাপন করলেন, আপনি সেই শ্বেতপত্র নিয়ে আপনার বিশ্লেষণ কি? দেখুন, তথ্যগুলি তো বেরিয়ে গেছে, তবু যদি আবারও এখানে এগুলি মানুষের জানার দরকার নতুন করে প্রতিবার। প্রতি বছরে $16 বিলিয়ন পাচার করেছে, 6.7 লক্ষ কোটি টাকা ব্যাংকিং সেক্টর ডিস্ট্রেস অ্যাসেট আছে। এটা পাওয়া যাবে কি যাবে না এটা কোনো ঠিক নাই। 15 বছর $60 বিলিয়ন যে বার্ষিক উন্নয়ন প্রকল্পের ইয়েতে খরচ হয়েছে, তার থেকে 14 থেকে 50 বিলিয়ন লুট হয়ে গেছে। 13.4 লাখ কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাড়ি গেছে। আর এই যে লম্বা লম্বা কথা বলতো সরকারের বিভিন্ন লোকের, আওয়ামী লীগ সরকারের, যে তারা সেফটি নেট, গরিবের জন্য তারা যে সামাজিক সুরক্ষা ব্যবস্থা করেছে, এই গবেষণায় দেখা গেছে যে এইটা থেকে যারা লাভবান হয়েছে তার 83% গরিব না। কারা পেয়েছে? আচ্ছা, আওয়ামী লীগের গরিব নয় এমন কর্মীরা ভোগ করেছে, সমর্থকরা। মানে একটা ভয়াবহ অন্যায়। বাংলাদেশের অর্থনীতি এই ঘটনাত্মক যুগটি না করত, বাংলাদেশের অর্থনীতি কোথায় চলে যেত একদিন। এইটার যে পাপ, এটার যে অপরাধ, প্রশ্ন হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হয়েছে। আমি বলবো দেবপ্রিয়ের নেতৃত্বে দুটো সমালোচনা আছে আমার, একটা বলে নেই। এই রিপোর্টটা বাংলা ভাষায় হওয়া উচিত ছিল। আচ্ছা, যাতে অধিকাংশ বাঙালি যারা পড়তে পারে তাদের কাছে যাতে পৌঁছায়। আপনি আমিও পৌঁছাবো খবর কাগজের মধ্য দিয়ে, কিন্তু বাংলা ভাষায় হলে আরো ভালো হতো। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, এই সরকারি কাজপত্র সমস্ত কিছু বাংলা দিতে হবে,
যাতে মানুষ বুঝতে পারে, এটা গুরুত্বপূর্ণ ছিল। আরেকটা জিনিস হচ্ছে, আমার মনে হয় এই এলাকাটায় ওনারা দেখেন নাই, শুধুমাত্র এই 15 বছরে প্রধানমন্ত্রীর অফিসের আপ্যায়ন খরচ কত, এই খাতে যদি একটা গবেষণা হয়, এখনো যদি সুযোগ থাকে করে দেখতে পারবেন যে কি পরিমাণ অর্থনৈতিক অপরাধ এই সরকার সংগঠিত করেছে। এইগুলির বাইরেও আপনি লক্ষ্য করেন, সম্প্রতি আপনার গার্ডিয়ান পত্রিকায়, তারপরে ব্রিটিশ অবজারভারে বেরিয়েছে, এই আওয়ামী লীগের লোকেদের, কিছু লোকের 400 মিলিয়ন পাউন্ডের ওইখানে সম্পদ পাওয়া গেছে ইংল্যান্ডে। প্রধানমন্ত্রী নিজে গর্বের সহকারে না ভুলে নিজেই বলেছেন তার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হচ্ছে। তো একজন পিয়ন যখন 400 কোটি টাকার মালিক হয়, হ্যাঁ, আর একজন বছরের পর বছর, দশকের পর দশক কাজ করে সংবাদকর্মী যখন শহরে, এরকম অনেক আছে, আপনার তার একটা থাকবার জায়গা থাকে না, এই সংবাদকর্মীদের আমি বলবো যে আওয়ামী লীগ বিএনপি করা বাদ দেন, এই লুটেরাদেরকে এক্সপোজ করা হোক, সরকারকে তাদেরকে এই আইনের আওতায় আনার ব্যবস্থা করা হোক। একটা কিন্তু কমিটি হয়েছে যে প্লান্ডার্ড, মানে লুটের টাকা, পাচারকৃত টাকা বিদেশ থেকে ফেরত আনবার ব্যবস্থা করার জন্য, সেইখানে অনেক বেশি এফার্টস দিয়ে টাকাগুলি ফেরত আনবার জন্যে চেষ্টা করা হোক। যেই দেশে গেছে সেই দেশের জনমত তৈরি করা হোক, যেই গরিব দেশের এই লুটেরার লোকদের, তাদের দেশে না টাকাটা ফেরত দেওয়া হোক, এবং যারা বাংলাদেশের অর্থনীতিকে ভেতরের দিক থেকে ধ্বংস করেছে ন্যূনতম ব্যক্তি স্বার্থে, তাদেরকে বিচার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া দরকার, এই প্রবণতা ভবিষ্যতের জন্য বন্ধ করার জন্য। যে আমি যে একটা বিষয় একটু বলি, আমাদের সময় কিছুটা আছে, আমরা হয়তো বা 21শে আগস্টের সেই বিষয়ে যাব। যে আপনি থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা যদি ধরি, কর্ণফুলীর টানেলের কথা যদি ধরি, পদ্মা সেতুর কথা যদি ধরি, প্রত্যেকটা জায়গায় কিভাবে যে সময় ক্ষেপণ এবং ইচ্ছে করে এবং কোন কোন ক্ষেত্রে এমন হয়েছে যাদের কাছ থেকে, যারা প্রকল্পটা বাস্তবায়ন করবে, বা যেই ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা যেই দেশ যেই দামে চেয়েছে বিক্রি করতে, আওয়ামী লীগের লোকেরা তাদেরকে বলছে তুমি দাম আরো বেশি করে ধরো, এবং তার থেকে এত % কমিশন আমাদের দাও, আমাদের টাকাটা অমুক জায়গায় পাঠিয়ে দাও। এর চাইতে মুক্তিযুদ্ধের চেতনার নামে, এর চাইতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ বাংলাদেশে কোনো দিন কোনো সরকার করে নাই। এটা নির্লজ্জের মতন। একটা দেশের সরকার যদি নিজেই দেশের বিরোধী কাজ করে, নিজ দেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলে, বিকাশের সম্ভাবনাকে রোধ করে দেয়, এবং গরিব মানুষকে তার জীবন মান বাড়ানোর বিপক্ষে দাঁড়ায়, শিল্পায়নের বিরুদ্ধে দাঁড়ায়, লুটপাটের হাতিয়ার হিসেবে ক্ষমতাকে ব্যবহার করে, তার কি বিচার হওয়া উচিত না? আর সরকার যদি এই ব্যাপারে সিরিয়াস না হয়, আমি আবারও বলছি, এই সরকার অসংখ্য মানুষের প্রাণ, রক্ত, হাড় গোড় এবং অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আবারও বলছি, এই সরকারের সবার না আমি বলছি না, বাস কেউ কেউ তাদের দৈনন্দিন রুটিন কাজ করলে মনে হয় না তারা এগুলো উপলব্ধি করেন যে কি ধরনের দায়িত্ব তারা গ্রহণ করেছেন। ফুর্তি ফাটা করার জন্য তাদেরকে মর্যাদা ভোগ করবার, মন্ত্রীর মর্যাদা ভোগ করার জন্য তাদের ওখানে বসানো হয় নাই। তাই এটা বোঝানো উচিত, রাত দিন কাজ করে যা যা করা দরকার, এই সমস্ত বদমাইশদের, যারা রাজনীতিকে পণ্যে পরিণত করে, যারা ব্যক্তিগতভাবে বৃত্ত এবং বৈভবের হাতিয়ার হিসেবে রাজনীতিকে ব্যবহার করে এবং আপন দেশের টাকা ভিন দেশে পাচার করে, তাদেরকে আইনের আওতায় আনা, এগুলো ফেরত আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশপ্রেমিক কর্তব্য। আমি তাহলে সেই অবস্থার প্রেক্ষাপটে যদি বলি, তাহলে এখন যারা এই সমস্যাগুলো তৈরি করেছে, এক বাক্যে লুট বলি, খুন বলি, গুম বলি, অর্থ পাচার বলি, বিদেশে বাড়ি বলি, গাড়ি বলি, পেট্রোল পাম্প বলি, ব্যবসা বাণিজ্য বলি, আরামায়েশে থাকার কথা বলি, দুবাইতে বলি, সিঙ্গাপুরে বলি, সব মিলিয়ে সেই রাজনৈতিক দল, যদি আওয়ামী লীগের কথা বলি, একেবারে সংক্ষেপে বলবেন কিনা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি, দেশের জনগণ কি তাদেরকে আর গ্রহণ? এটা নির্ভর করবে, প্রথম কথা হচ্ছে দুটো কাজ করতে হবে। এই যে এই চোর, বাটমার, বদমাশ, এদেরকে পরিষ্কারভাবে আপনার ইনভেস্টিগেশনের মাধ্যমে আইনের আওতায় এনে সুনির্দিষ্টভাবে বিচার করা, আইনসঙ্গতভাবে পাবলিক কোর্টে বিচার করা,
এগুলো যদি জনগণ দেখে তার প্রতিক্রিয়া একরকম, আর যদি এগুলিকে না দেখে, দেখানো না হয়, তার প্রতিক্রিয়া একরকম হবে। তো একটা কথা আমি বলতে পারি, অনুমান করি, শেখ পরিবারের নেতৃত্বে বাংলাদেশে আওয়ামী লীগ নামের সংগঠন আর কোনোদিন বিকশিত হবে না। কেন? দেখুন, শেখ পরিবার তারা তো মনেই করে যে তারাই, শেখ পরিবারের মুক্তিযোদ্ধার সংখ্যা সবচেয়ে কম আওয়ামী লীগের অন্যান্য শাখা প্রশাখার তুলনায়। শেখ পরিবারের প্রায় প্রতিটা পুরুষ সদস্য, বোন দুজন ছাড়া, তারা তো আছেনি, প্রত্যেকেই হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, তাদের কোনো শিল্প কারখানা নাই। অর্থাৎ এরা কেবলমাত্র রেন্ট সেকিং করে, লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। 5ই অগস্ট যখন আন্দোলনের জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা এবং তার বোন চলে যান দেশ থেকে পালিয়ে, আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু সেটা খবর পান নাই, তারা চলে যাচ্ছেন। শেখ পরিবারের অধিকাংশ সদস্য 4 তারিখ 3 তারিখ রাত থেকে চলে গেছে। কারণ শেখ হাসিনা মূলত আপনার ক্যান্টনমেন্টের কমান্ডাররা যখন বলেছে যে এই সরকারের নৃশংসতার সঙ্গে তারা অ্যাসোসিয়েটেড থাকবেন না, গুলি আর করবেন না, শেখ হাসিনা তখন থেকেই বুঝেছেন তিনি চলে যাবেন এবং নেগোসিয়েশন প্রক্রিয়া তার নিকট আত্মীয়রা সবাই আগে চলে গেছে। নিকট আত্মীয়দেরকে শুধু তিনি জানিয়েছেন, শেখ পরিবারের প্রত্যেকে জানতো যে তারা পালাচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা বিরাট অংশ পরে নানানভাবে পালিয়েছে, তারা কিন্তু এই পরিবারকে আর বিশ্বাস করবে না। আর জনগণ তাদেরকে বিশ্বাস করবে না 2 কারণে। কারণ তার থাকা অবস্থায় তার অধিকার হরণ করেছে নানাবিধ, এবং যাওয়ার পরে এই সমস্ত রিপোর্টের মধ্য দিয়ে যে বেরোচ্ছে তারা দেশপ্রেমের নামে কি পরিমাণ দেশদ্রোহী তৎপরতার সঙ্গে জড়িত ছিল, সে কারণেও তাদের ভবিষ্যৎ অন্ধকার। জি, আসলে আপনার কথা শুনতে শুনতে একেবারে সময় ফুরিয়ে যাচ্ছে। তবে আমি একদম শেষ যদি 1-2 বাক্যে বলেন যে বিএনপির আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল তিনি একটা কথা বলেছেন 21শে আগস্টের মামলা নিয়ে। আমি এই কথা বলে আপনার কাছে ছোট্ট উত্তর নিয়ে শেষ করব যে এই মামলায় মোট 4টি চার্জশিট দেওয়া হয়েছিল। প্রথম 3টি চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না, শেখ হাসিনা ক্ষমতা আসার পর 4th চার্জশিটে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা যেটি বলছেন যে সেটি হচ্ছে যে এই উদ্দেশ্য প্রণোদিতভাবে তারেক সাহেবকে দেশের রাজনীতি থেকে, দেশের মাটি থেকে, দেশের মানুষ থেকে দূরে রাখবার জন্য এটি করা হয়েছে। এই মামলার রায় নিয়ে আপনি? আচ্ছা, এইটা সম্পর্কে আমার ওই ব্যাপারে খুব মন্তব্য নাই। এই মামলাটার রায় হয়েছে ট্রায়াল কোর্টে, পরে হাইকোর্টে যাওয়ার পর হাইকোর্টে একটা নতুন করে বিচার আচার হয় না, কাগজের উপর দেখে আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্টের ভিত্তিতে বিচার হয়। তারা এটা টেকনিক্যাল গ্রাউন্ডে বলছে এই মামলাটা ফল্টি। সবচেয়ে বড় আপনার উদাহরণ দিয়েছেন যেটা তারা কোর্ট, যে কনফেশনাল স্টেটমেন্ট একজনকে দিয়ে 2 বার 400 দিনের মতন রিমান্ডে রাখা হয়েছিল মুফতিকে, তাকে দিয়ে আবার 2 বার আপনার 2 রকমের কথা বলানো হয়েছে। এই কারণে লিগাল টেকনিক্যাল কারণেই মামলা ফল্টি। তো ঠিক আছে, যে ওই উকিল সাহেব যেটা বলেছেন তাদের দেশে তাদের দলের লোক তারা মুক্ত হয়েছেন অপরাধ না করলে, সেটা একটা আলোচনা। নাগরিক হিসাবে আমার উদ্বেগের বিষয় হচ্ছে 21শে আগস্টের মতন একটা বর্বরচিত ঘটনা বাংলাদেশে সংঘটিত হয়েছে এই ঢাকা শহরে, এবং আইভি রহমান সহ অনেক মানুষ সেদিন মৃত্যুবরণ করেছেন এবং অনেক মানুষ জখম হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, স্প্লিন্টার বিদ্ধ হয়েছেন, যারা এখনো ধুকছেন। এই ঘটনায় আদালতের রায় যদি আমরা মেনে নিই যে এখানে যারা অভিযুক্ত ছিলেন তারা দায়ী নন, মানলাম, কেউ না কেউ করেছে তো। এই ঘটনাটা বাংলাদেশে ঘটেছে তো ঢাকা শহরে, তাদেরকে তো খুঁজে বের করতে হবে। জি, নিশ্চয়ই। সেই ক্ষেত্রে আমি জানি না এটা তো শর্ট ভার্ডিক্টে তো শুধু রায়টা থাকে। আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক অপেক্ষা করছি যে ফুল জাজমেন্ট যখন আমরা পাবো সেইখানে কোর্ট এরকম কোনো নির্দেশনা অথবা অবজারভেশন অথবা ডাইরেক্টিভ দিয়েছেন কিনা যে ঠিক আছে এরা এটার সঙ্গে জড়িত ছিল না, আমরা বলে দিলাম, কিন্তু যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা দরকার। নিশ্চয় তা নিশ্চয়। না হলে কিন্তু এই যে রায়ের কারণে বিএনপির লোকেরা যদি এখন তৃপ্তিবোধ করেন, হ্যাঁ, আমি মনে করি তাদেরও উচিত এই কথা দাবি করা যে আমাদেরকে তো তাহলে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হচ্ছে, যারা করেছে বিএনপির নিজের উচিত সেইটা দাবি জানানো, এবং সরকারের উচিত, সরকারের বলতে পাবলিক অফিস যেটা লয়ের
অ্যাটর্নি জেনারেল অফিসের উচিত এটা আপিলে গিয়ে হলেও এই প্রশ্নটা উত্থাপন করা। নিশ্চয়ই নিশ্চয়ই প্রদর্শক, একেবারেই সময় শেষ হয়ে গেছে, কিছুটা সময় বেশি নিয়ে ফেললাম। তবে একটা কথা সঠিক, সেটি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যেটি বলছিলাম, আমরা শ্বেতপত্র তো সেটি গেল, সেটি কিন্তু বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের এই বাংলাদেশকে যাতে কেউ কোনোভাবে বিভ্রান্তির দিকে নিতে না পারে, 18 কোটি জনতা ঐক্যবদ্ধভাবে তাদের ধর্ম, কর্ম, তাদের পূজা পার্বণ, ঈদ, উৎসব, বৈশাখী, বৈষ্ণবী সব কিছু পালন করবে, এই প্রত্যাশা রেখে আমাদের আজকের আয়োজনের অতিথি জনাব নুরুল কবিরকে ধন্যবাদ জানিয়ে, প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।